যার যার ফোনের ডকুমেন্ট তার তার কাছে কিন্তু জরুরি। আপনার ফোনের ডকুমেন্ট যেমন আমার কাছে কোনো মূল্য নেই, ঠিক তেমনিভাবে এই ফোনটি যার খালিদ সাইফুল্লাহ ভাই সাভার থেকে পাঠিয়েছেন, আর উনি ১০০ টাকাও দিয়েছেন যেন আমি একটু যত্ন সহকারে কাজটি করি। এর আগেও বলেছি যে দেখুন আমি কিন্তু যত্ন নিয়েই কাজ করি, আপনারা কেউ টাকা দিবেন না, তারপরেও দেন। যাই হোক, এই টাকাটা আসলে যে সেটটা ফিটিং করবে তার জন্য আমি দিয়ে দিব। এবং এই ফোনের যে হিস্টোরিটি সেটি আমি চিঠিতে উনি লিখেছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। উনি হচ্ছে এই ফোনটিতে ক্যাপকাটে ভিডিও এডিট করার সময় ফোনটি হুট করে অফ হয়ে যায়। আর ফোনটি এর আগে কোথাও দেখানো হয়নি, কোনো আপডেট দেওয়া হয়নি। এই ফোনটির হুট করে বন্ধ হয়ে যাওয়ার পর চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই অন হয় না, ডেড ইস্যুতে রয়েছে। তো জানেন যে এই পোকো X3 Pro এই ধরনের ফোনগুলো আসলে ডেড হয়ে যায়। 8 জিবি 256 জিবি স্টোরেজ, তার মধ্যে 2 থেকে 3 জিবি স্টোরেজ হয়তো ফ্রি আছে, বাকি সবই ইউজ করেছেন। ওনার জরুরি কিছু ডকুমেন্ট, ছবি সেগুলো রয়েছে এই ফোনটিতে যেগুলো খুব প্রয়োজন। এই কারণে উনি চান না যে এই ফোনটি কোনো ঝুঁকিতে পড়ুক, যে কারণে আমার কাছে পাঠিয়েছেন যেন নিশ্চিতভাবে ঠিক হয়, এই ধরনের নিশ্চয়তা থাকে। ফোনটি একদম ইনটেক রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর আগে কেউ খুলেনি এবং কি আমি প্রথম খুলছি এবং কাজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ চেষ্টা করব যেন ফোনটি সুন্দরভাবে রিপেয়ার হয়ে যায়। এই ধরনের কাজগুলো ডেড ইস্যু আসলে আমরা প্রথমে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিং চেক করি। আর ডেড ইস্যুর ফোনগুলো লো বুটে থাকে ম্যাক্সিমাম টাইমই। আমরা দেখতে পাই যে এই ধরনের ফোনগুলো 50, 60, 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই এরকম দেখায়। আবার অনেক সময় 170, 180 এ পর্যন্তও আসে। অনেক সময় কোয়ালকম পোর্ট করে, অনেক সময় করে না। ব্যাটারি 2.8 ডাউন হয়ে যায়, এরকম একটি চার্জ আছে। তো এই ফোনটির যে ডেড ইস্যু, এটি সিপিইউ রিবোলিং করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। যেহেতু 256 জিবি স্টোরেজ ওনার মানে ফোনে ডকুমেন্ট রয়েছে, তো খুব সেফলি কাজটি করার চেষ্টা করব এবং কি প্রতিটি কাজই এ ধরনের কাজগুলো বিশেষ করে এই পোকো ফোনগুলো যেগুলো সিপিইউ ইস্যু হয়, প্রচুর পরিমাণে এই প্রবলেমগুলো হচ্ছে বা হয়েছে এর আগেও। আমি কাজ করেছি। এখন বর্তমানে ইনটেক ফোন কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ এই ফোনগুলো ডেড হলে সিপিইউ থেকে প্রবলেম হয়। এই বিষয়টি এখন ইউজার যেমন জানে, টেকনিশিয়ানরাও জানে। আর সহজেই দেখা যায় সবাই সিপিইউর কাজটি করতে দেয় বা করতে নিয়ে যায় আশেপাশেই। দেখা যায় যে অনেকে আছে অতটা এক্সপার্ট না হলে কাজটি করতে গিয়ে কোনোভাবে দেখা যায় আনসাকসেস হয়ে যায়। তখন ফোনগুলো ওইভাবে পড়ে থাকে বা তখন একজন ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হয়। কিন্তু একটি কাজের সূচনা থেকে যদি আপনি ভালোভাবে কাজ না হয় তাহলে সেই ফোনটির কিন্তু আ দেখা যায় যে লাইফ টাইম অনেক কমে যায়। এক কথায় একটি স্ক্রু খোলা থেকে শুরু করে প্রতিটা স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন মাদারবোর্ডটি বের করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আরএফ কেবল রয়েছে বা অ্যান্টেনা কেবল, এই কেবলের যে সকেট থাকে সেখানে কিন্তু ভেঙে যায়, ছিঁড়ে যায়। এই সমস্যাটি এই ফোনে অনেকেই করেন এবং অনেক প্রবলেম এরকম পেয়েছি। এরপর দেখা যায় যে ছোটখাটো অনেক সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট ছিঁড়ে যায় ব্যাকপার্ট খুলতে গিয়ে। তো একেবারে কমন যে ভুলগুলো সেগুলোও কিন্তু অনেকে করেন। কারণ হচ্ছে যে এই কাজগুলো তারা এভেইলেবল করেন না, অভিজ্ঞতা কম। যে কারণে এই সমস্যা। আমিও যদি নতুন একটি মডেলে কাজ করতে যাই আমাকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। তো দেখুন আমি RAM রিমুভ করে নিয়েছি। RAM রিমুভ করার পর আমি কিন্তু সিপিইউর উপরে যে বলগুলো এগুলো একদম সমান করে নেব, ক্লিন করে নেব। এতে করে আমার সিপিইউটি সুন্দরভাবে রিমুভ করতে সহায়ক হবে। আসলে দেখুন একটি সিপিইউর কাজের যে প্রসেস, সেই প্রসেসগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। এর আগে অনেক সিপিইউ আ রিবোলিং এর কাজ দেখিয়েছি। আর এই কাজগুলো আসলে হ্যান্ড স্কিলের ব্যাপার। আপনি ধৈর্য সহকারে চেষ্টা করলে আপনিও পারবেন। বাট এখানে আপনাকে অবশ্যই যে জিনিসটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে আপনি কাজের একটি ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এবং রেগুলার কাজ করতে হবে। কাজের গ্যাপ পড়ে গেলে হাতের হ্যান্ড স্কিল খারাপ হয়ে যায় এবং অবশ্যই ভালো মানের টুলস থাকতে হবে। এখানে একটি বড় গ্যাপ থাকে। অনেকে আছেন যে এখনো পর্যন্ত অনেকে এটি ভাবেন যে সিপিইউ রিবোলিং করতে গেলে হয়তো মাইক্রোস্কোপ ছাড়াই করা যায়। মাইক্রোস্কোপ ছাড়াই অনেকে করতে যান। কিন্তু যে জিনিসটি খালি চোখে দেখা যায় না সেটি কিন্তু মাইক্রোস্কোপে খুব ভালোভাবে দেখা যায়। অবশ্যই আপনাকে মাইক্রোস্কোপ নিতে হবে যদি আপনি সিপিইউ রিবোলিং করতে চান বা এই ধরনের সূক্ষ্ম কাজগুলো করতে চান। মাইক্রোস্কোপ বিভিন্ন লেভেলের আছে। অনেক দামি, কম দামি এবং ভালো-মন্দর ব্যাপার আছে। অবশ্যই আপনি শুরুর থেকে নরমালি যারা বিগিনার রয়েছেন তাদের নরমাল মাইক্রোস্কোপ হলেও তাদের মাইক্রোস্কোপ প্রয়োজন। তারা যদি মাইক্রোস্কোপ দিয়ে কাজ শুরু করেন অবশ্যই তাদের কাজের পরিবর্তন আসবে। এ হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে সিপিইউ রিবোলিং করাই শুধু উদ্দেশ্য না। সিপিইউ রিবোলিং
করার পর যদি না হয় অথবা কখন সিপিইউ রিবোলিং করবেন এই বিষয়টি আপনি বুঝতে পারছেন না। এই জায়গাগুলোতে আপনাদের সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে। ফল্ট ফাইন্ডিং, ট্রেসিং এগুলো প্রয়োজন রয়েছে। এছাড়া ছোট, ছোট যে আইসিগুলো যেমন পাওয়ার আইসি, লাইট আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি অনেক আইসি রয়েছে যেগুলোতে আসলে কাজ করার প্রয়োজন রয়েছে। যেগুলোতে কাজ করতে, করতে আপনার যখন হ্যান্ড স্কিল ভালো হবে, আপনি যখন আইসিগুলোতে খুব সহজে সাকসেসফুল হবেন তখন আপনি সিপিইউতে যাবেন। অনেক ভাইরা আছেন যারা অ্যাকচুয়ালি প্রবলেম ছিল অন্য জায়গায়, সিপিইউ রিভলভ করেছেন। লাস্টে সিপিইউটাও খারাপ হয়েছে এবং ফোনটাও আর ঠিক হয়নি, এরকম কিন্তু রয়েছে। তো রিবোলিং এর কাজ শুধু উদ্দেশ্য থাকলে একদমই ভুল করবেন। যারা এখন ভাবছেন যে রিবোলিং এর কাজ শিখে আপনি নিজেকে ডেভেলপ করবেন, একদমই ভুল সিদ্ধান্ত। কারণ রিবোলিং এর কাজটি অলরেডি কিন্তু চলে যাচ্ছে। আর এখন ইনটেক ফোনগুলো রিবোলিং এর জন্য পাওয়া খুব মুশকিল, যেটা পাওয়া যাবে না মনে হচ্ছে। খুব শীঘ্রই এটি আ চেঞ্জ হয়ে যাবে। তবে নতুন কাজের অনেক উন্মোচন হচ্ছে, যেগুলো ধীরে, ধীরে হয়তো আমি সামনে তুলে ধরবো। আমি অনেক ধরনের কাজই আবার নতুন শুরু হচ্ছে, যেগুলো বিষয়ে হয়তো কথা বলবো। কারণ একটি বিষয় কিন্তু খুব বেশি দিন থাকে না ট্রেন্ডিং এ। বিশেষ করে যখন ইএমএমসি এর রিপেয়ারিং এর কাজগুলো আমরা করতাম। কিছু সময় ছিল আইএসপি কাজ, আইএসপি দিয়ে আনলকিং এর কাজগুলো অনেকেই করত। আমি অবশ্য আনলকিং এর কাজগুলো ওরকম করিনি, ড্রিল করে যেগুলো করে। তো আসলে ইএমএমসির কাজ এবং ইজিজেটেক প্লাসের যে কাজগুলো বা ইউএফএস প্রোগ্রামিং এর কাজগুলো বা সিপিইউ চেঞ্জ করে নতুন সিপিইউ লাগানোর যে কাজগুলো, এরপর আপনি WT এর আইসির যে কাজগুলো ছিল, আবার রেডরকের যে কাজগুলো, এগুলো কিন্তু একেকটা সময় একেকটা বিষয়ে জোয়ার আসে যে ওই কাজগুলো বেশি হয় এবং ২-১ বছর সবচেয়ে বেশি সময় আমি সিপিইউ রিবোলিং এবং ইএমএমসির যে প্রবলেমগুলো, এগুলো বেশি সময় স্টেবল ছিল। তো আমি ২০২০ সাল থেকে বা ২১ এর দিকে খুব বেশি, বেশি এই সিপিইউর কাজগুলো পাই এবং কি এখন বর্তমানে ২৫ সাল চলছে। সিপিইউর কাজগুলো এখনো কিন্তু আছে, বাট এখন যে সমস্যাটি হচ্ছে যে ইনটেক কাজগুলো পাওয়া যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করা কাজ এবং কাজ করেছে, হয়নি এ ধরনের কাজ পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে যে অনেক টেকনিশিয়ান ভাইরা নতুন করে কাজ শিখেছেন, সিপিইউর ট্রেনিং করেছেন, যারা সিপিইউর কাজগুলো ট্রাই করছেন। অনেকেই সাকসেসফুল হচ্ছেন, কিন্তু আবার অনেকেই সাকসেসফুল হচ্ছেন না। সেক্ষেত্রে কি হচ্ছে যে এই ধরনের আনসাকসেস কাজগুলো বেশি বাজারে ছড়িয়ে যাচ্ছে। তো মার্কেটে একটা যখন ট্রেন্ডিং এ একটা বিষয় আসে তখন সবারই আগ্রহ থাকে সেই বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করবে বা সেখানে সে ডেভেলপ করে দেখা যায় যে বিজনেসটাকে ভালো করার জন্য এই কাজগুলো প্রশিক্ষণ নিয়ে হলেও তারা এগুলো করার চেষ্টা করে। আর এটাই স্বাভাবিক, সবাই নিজেকে ডেভেলপ করবে আর এটাই প্রয়োজন আসলে করা। তো এখন বর্তমানে ফল্ট ফাইন্ডিং এবং ট্রেসিং এই ধরনের বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। কারণ এগুলো ভুল করার কারণে কিন্তু অসংখ্য ফোন বাতিল হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো ঠিক হওয়ার সম্ভাবনা ছিল। তো আল্টিমেটলি কিছু ফোন খারাপ হয়ে যাবে বা ঠিক হবে না এটি তো আছেই। কিন্তু যেন অসময়ে ঝরে না যায় খেয়াল রাখতে